তার দাদারাও নাকি গল্প করে গেছে যে ওরা নাকি দেখছে বাতিটা ছিল, যে ওটা স্বর্ণের না কিসের জন্য না কোনো পাথর জাতীয় জিনিস ওরা। আপনারা দেখছেন আমার পেছনে একটি স্মৃতিস্তম্ভ, এটি হচ্ছে দিবর দিঘির এই যে বিজয় স্তম্ভটি, এটি আট কোণাকৃতি এরকম ধরনের, এবং এটা অনেক পুরনো। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আপনারা ধরনের স্মৃতিস্তম্ভ কিন্তু খুবই বিরল বাংলাদেশে। লোকের সংখ্যা বলা যাবে না, প্রচুর লোক, হাজার হাজার। বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসেন। প্রাচীন ঐতিহাসিক দিবর দিঘি নওগাঁ জেলার দর্শনীয় পর্যটন স্পট। সুবিশাল এই দিঘিটি নওগাঁ জেলা শহর থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি পত্নীতলা উপজেলার অন্তর্ভুক্ত। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। সাপাহার সদর উপজেলা থেকে ৪ কিলোমিটার অদূরেই এই দিঘির অবস্থান। দিঘিটি দেখতে আজ আমরা রওনা দিয়েছি সাপাহার বাজার থেকে। দিঘি দর্শনে বিকেলের মিষ্টি রোদে বেরিয়ে পড়ি মোটরসাইকেল যোগে। সাপাহার জিরো পয়েন্ট থেকে রিক্সা, ভ্যান কিংবা অটো চার্জারে দিবর দিঘি পরিদর্শনে যাওয়া যায়। এখান থেকে যেতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১৫ মিনিট। আমাদের গন্তব্যের পথে যেতে যেতে রাস্তার দুধারে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলা। সাপাহার নওগাঁ মহাসড়ক দিয়ে পূর্ব দিকে কিছু দূর যাবার পর দিবর দিঘি মোড় থেকে ২ কিলোমিটার উত্তরে এই দিঘির অবস্থান। সরু রাস্তা ধরে কিছু দূর এগোলেই দেখা মিলবে নয়নাভিরাম এই দিঘিটি। দিঘির মূল ঘাটে প্রবেশ করার সময় দুপাশে উইপিং দেবদারু গাছ দিয়ে ঘেরা রাস্তা আগত দর্শনার্থীদের স্বাগত জানাবে। আমাদের দেশের অনাবিল গ্রাম বাংলার সৌন্দর্যে দিগন্ত জোড়া দিঘি এক অন্যতম অনুষঙ্গ। চিরায়ত বাংলার রূপে সৌন্দর্যের ভিন্ন মাত্রা যোগ করেছে সুবিশাল দিঘিগুলো। এই বাংলায় যেমন রয়েছে অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার আর প্রাচীন স্থাপনা, তেমনি সেগুলোকে ঘিরে রয়েছে অসংখ্য উপকথা, লোককথা ও কল্পকাহিনী। আর দিঘিগুলোর সৌন্দর্যও দারুণ নজর কাড়া। অপরূপ সৌন্দর্যের এই দিঘির শীতল জলে মন প্রাণ জুড়িয়ে যায়। তেমনই একটি ঐতিহাসিক দিঘি নওগাঁর দিবর দিঘি। অপার প্রাকৃতিক সৌন্দর্য আর পুরাকীর্তির নিদর্শনে ঘেরা এই দিঘিটি কালের সাক্ষী হয়ে আছে। এই দিঘিটির মূল আকর্ষণ মাঝখানের স্তম্ভ। দিঘির পাড়ে পৌঁছার পর আমরা নৌকায় উঠে পড়ি দিঘির মাঝখানের স্তম্ভটি দেখার উদ্দেশ্যে। নৌকায় করে পুরো দিঘিটি চক্কর দিই আমরা।
দিঘির পাড়ে কয়েকশো একর জায়গা জুড়ে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন গাছের সমন্বয়ে সামাজিক বনায়ন প্রকল্প এবং দিঘির পশ্চিম পাড়ে বিশাল আম কাঁঠালের বাগান। দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্প কাহিনী, কাল্পনিক গল্পকথা প্রচলিত। এই দিঘির মাঝখানে রয়েছে আশ্চর্যজনকভাবে স্থাপিত অখণ্ড গ্রানাইট পাথরের স্তম্ভ। সুদূর অতীতের বাঙালির শৌর্যবীর্যের সাক্ষ্য বহন করছে আজও। প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি একটি ঐতিহাসিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা। এটি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে অবস্থিত এবং আপনারা দেখছেন আমার পেছনে একটি স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে দিবর দিঘির রাজা দিব্যকের বিজয় স্তম্ভ। আমরা আজকে এসেছি এই দিঘিটি ঘুরে দেখার জন্য এবং পুরো দিঘির পাড় এবং দিঘিতে কী কী ইতিহাস আছে সব কিছু আপনাদেরকে জানাবো। তা আমাদের ভিডিওটি আপনারা দেখবেন পুরোটি এবং আমরা আপনাদেরকে এই ভ্রমণ অভিজ্ঞতাটা আপনাদেরকে জানাবো, তুলে ধরবো। তো চলুন আমাদের সঙ্গে আমরা ঘুরে দেখি এই দিব্যক রাজার স্মৃতিস্তম্ভটি, যেটি একটি গ্রানাইটে তৈরি এবং খুবই বিরল একটি স্মৃতিস্তম্ভ। অর্ধ বর্গ বিঘা দিঘির মাঝখানে অবস্থিত 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের নির্মিত এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। এটিকে জয় স্তম্ভ নামে ডাকা হয়। সকলের কাছেই এই দিঘিটি কর্মকারের জলাশয় নামে পরিচিত। স্তম্ভটির সর্বমোট উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি, পানির নিচের অংশ 6 ফুট 3 ইঞ্চি এবং পানির উপরের অংশ 25 ফুট 5 ইঞ্চি। স্তম্ভটির ব্যাস 10 ফুট 4 ইঞ্চি। প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। স্তম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলঙ্করণ দ্বারা সুশোভিত। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা যেই স্মৃতিস্তম্ভটির কথা বলছিলাম, এটি 8 কোণাকৃতি এবং এই স্মৃতিস্তম্ভটি বাংলাদেশের একটি পুরনো এবং ঐতিহাসিক নিদর্শন। এই ধরনের স্মৃতিস্তম্ভ কিন্তু খুবই বিরল বাংলাদেশে। দেখুন কত পুরনো, প্রায় দেড় হাজার বছর আগের এই স্মৃতি বিজয় স্তম্ভটি। এটির উচ্চতা 31 ফুট, এর মধ্যে পাড়ির নিচে আছে 6.5 ফুটের মতো এবং উপরে আছে 25 ফুটের মতো। আমরা চারপাশটা একটু ঘুরে দেখব এবং এটা আসলে কত চওড়া, কত আমরা একটু দেখব। দেখুন আপনারা, এটি হলো এই অঞ্চলে পাল আমলের এক রাজা। তিনি যখন রাজ্য বিজয়ের অর্জন করেন, তার সেই স্মরণীয় মুহূর্তটিকে চিহ্নিত করে রাখার জন্যই এই স্মৃতিস্তম্ভটি তৈরি করেছিলেন। তবে আমরা দেখছি এক পাশে সম্ভবত সেটি একটু নষ্ট হয়ে গেছে এবং এই স্মৃতিস্তম্ভটিকে দেখার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসেন এবং দেশের বাইরে থেকেও অনেক আসেন। তবে আমরা লক্ষ্য করেছি যে এই দর্শনীয় জায়গাটি আসলে সেভাবে কিন্তু বিকাশ লাভ করেনি, অর্থাৎ এখানকার যারা প্রশাসন বা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু সেভাবে এটাকে আকর্ষণীয় করে তুলতে পারেনি, যদিও এটার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এখানে প্রতিদিনই মানুষজন দেখতে আসেন এবং সপ্তাহে ছুটির দিনগুলোতে আরও বেশি ভিড় থাকে। আমরা লক্ষ্য করে দেখুন এই যে বিজয় স্তম্ভটি, এটি 8 কোণাকৃতি এরকম ধরনের এবং এটা অনেক পুরনো। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন, খুবই চমৎকার। এই দিঘিটি পাল সাম্রাজ্যের সময় খনন করা হয়। কৈবর্ত রাজা দিব্যক পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে পাল সিংহাসনে আরোহণ করেন। এই দিঘিটি তার স্মৃতি বহন করে। দিঘিটির মাঝে একটি স্তম্ভ আছে, তবে স্তম্ভ নির্মাণের সঠিক ইতিহাস জানা যায় না। প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কনিংহামের মতে সূর্যদের পতনের পরে এ ধরনের কোনো পাথরের তৈরি কোনো কাজ বাংলার অঞ্চলে আর করা হয়নি। সেই ভিত্তিতে প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম জাকারিয়ার মতে দিঘির স্তম্ভটি খ্রিস্টপূর্ব 3য় শতকে নির্মিত হতে পারে। কথিত আছে দিবর দিঘি এক রাতের মধ্যেই খনন করা হয়। দিঘিটিকে ঘিরে লোকমুখে অনেক গল্পকাহিনী বা কাল্পনিক গল্পকথা প্রচলিত। এলাকার প্রবীণ ব্যক্তিদের কথা অনুযায়ী জনৈক বিশ্বকর্মা নামে এক বীর এক রাতে এবং অন্যদের মতে জিনের বাদশার হুকুমে এক রাতে বিশাল আকৃতির এই দিঘিটিকে খনন করা হয়।
তবে আজ অবধি বিজ্ঞানসম্মতভাবে জানা যায়নি দেশের কোন কৃতি সন্তান এই প্রাচীন দিঘি ও স্তম্ভটি প্রতিষ্ঠিত করেছিলেন। আপনার নৌকায় যাত্রীদেরকে যারা দর্শনার্থী তাদেরকে নিয়ে সেই স্তম্ভটা ঘুরে দেখেন এবং পুরো দিঘিটি ঘুরে দেখেন। হ্যাঁ, ঘুরে দেখায়। এই সম্পর্কে একটু বলেন, কতখানি জলাশয় এবং এখানে জলা আছে 60 বিঘা কাগজ কলমে, পাহাড় দিয়ে বর্তমানে 90 বিঘা। এখানে অনেক লোকজন হয়, প্রত্যেক দিনের জন্য 500, 600, 1000 লোক আছেই। আর সামনে ঈদ আসবে, ঈদে লোকের সংখ্যা বলা যাবে না, এটা প্রচুর লোক, হাজার হাজার। হ্যাঁ, না গাড়ি ঘোড়া তো মানুষ হাঁটে ঢুকতেও কষ্ট হয়। এখানে কি ছিল একটা দেখতেছি উপরে একটু এখানে একটা বাতি জ্বলতো নাকি আগের, আমার তার দাদারাও নাকি গল্প করে গেছে যে ওরা নাকি দেখছে বাতিটা ছিল, যে ওটা স্বর্ণের না কিসের জন্য, না কোনো পাথর জাতীয় জিনিস, ওরা সঠিক বলতে পারছে না, কিন্তু এটা একটা অতিরিক্ত দামি জিনিস ছিল, যেটা ছিল কোটি কোটি টাকার সম্পদ। হ্যাঁ, আদিবাসী এখানে নাকি ট্যাপা টেপি ছিল আগে, এই ট্যাপা টেপিরই ওটা ভাঙচুর করছে। পাথরটির ইতিহাস নিয়ে নানা মতভেদ রয়েছে। সংক্ষিপ্ত ইতিহাস থেকে জানা যায়, দ্বিতীয় মহিপালের আমলে 1075 সালে বাংলার কৈবর্ত সম্প্রদায়ের প্রভাব বৃদ্ধি পায়। মহিপালের রাজসভায় এই কৈবর্তরা উঁচু উঁচু পদে অধিষ্ঠিত ছিল। দ্বিতীয় মহিপাল ছিল দুর্বল ও চরিত্রহীন শাসক। দ্বিতীয় মহিপালের অযোগ্যতার কারণে বাংলায় অসন্তোষ বৃদ্ধি পায়। কিছু সেনাপতি ও বিপদগামী লোক এই সুযোগে দ্বিতীয় মহিপালকে হত্যা করে। দিব্যক সর্বসম্মতিক্রমে বরেন্দ্রভূমির অধিপতি নির্বাচিত হন। দিব্যকের শাসন আমল ছিল 1075 থেকে 1100 সাল পর্যন্ত। দ্বিতীয় মহিপালের সময় 3 জন রাজা বাংলায় শাসন করেন। এরা হলেন দিব্যক, রুদ্র ও ভীম। ব্রিটিশ ভারতীয় বিশিষ্ট ইতিহাস লেখক বুকারন হ্যামিল্টনকে পূর্ব ভারতীয় অঞ্চলে ঐতিহাসিক স্থানগুলোর উপর জরিপ করে একটি তালিকা প্রণয়নের জন্য এই অঞ্চলে পাঠান। তিনি 1789 সালে দিঘির পার্শ্বে এসে উপস্থিত হন এবং জরিপ করেন। বুকারন হ্যামিল্টন এই দিঘিটিকে কৈবর্তদের বলে উল্লেখ করেন। তার মতে জনৈক ধীবর রাজা এটি তৈরি করেন। আমরা এই স্তম্ভটা ছোটবেলা থেকে দেখতেছি, এরকমই থাকে। এই জায়গাটার পানি কখনো শুকায় না, আমরা এরকম শুনছি। তো কথা হচ্ছে, আমরা অনেক আগে যখন ছোট ছিলাম তখন আমরা এই পর্যন্ত হেঁটে হেঁটে আসছি। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক আগে, এটা হচ্ছে 90 বা 95 সালের দিকে এরকম হয়েছিল মনে হয়, বা তারও কিছু পরে হবে। তো আমরা যখন আসছিলাম তখন এখানে পানিটা একটু শুকাইছিল। তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 20 বছর ধরে আমরা এরকম এই ডিগিটা দেখতেছি। আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এই ডিগি দেখতে দেখতে। এখন আগে তো মাছ চাষ সেরকমভাবে হতো না, এখন এটা লিজ দেওয়া হয় বাৎসরিক হিসেবে। তো এখানে বড় বড় মাছও হয়। এখানে আপনারা খুব সকালে দেখতে পারবেন এই মাছগুলো। আমরা এখানে সাধারণত আমরা এই এলাকায় পাই না, এটা রাজশাহীতে বা নওগাঁতে, বড় বড় ঢাকায় যে কোনো জায়গায় চলে যায়, ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। এখানকার প্রায় কাতলাগুলো 8 কেজি 10 কেজি পর্যন্ত এখানে কাতলা হয়। নওগাঁ জেলার এই দিকটা খুব সুন্দর একটা জায়গা। আমরা দিঘিতে ঘুরতে একটা মানে ঐতিহাসিক জীবন দিঘি। কয়বার আসেন? আমি প্রতি সপ্তাহে মাঝে মাঝে আসা হয় আমার। খুব সুন্দর, খুব ফানি জায়গা। তবে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহ্যামের মতে 1 শতাব্দীর কৈবর্ত রাজা দিব্যকের ভ্রাতা রুদ্রকের পুত্র প্রখ্যাত নৃপতি ভীমের কীর্তি এটি। এই স্তম্ভের প্রতিষ্ঠাতা সম্পর্কে ঐতিহাসিকদের মাঝে মতবিরোধ থাকলেও আজ অবধি দিব্যকের কীর্তি বলে অত্র অঞ্চলে প্রবাদ প্রচলিত রয়েছে। ধারণা করা হয় এই শাসনামলে পাল বংশকে পরাজিত করে বিজয় অর্জনের স্মৃতিচিহ্ন হিসেবে দিঘির মাঝখানে জয় স্তম্ভ স্থাপন করা হয়। এটি একটি অখণ্ড পাথর কেটে তৈরি করা হয়েছে। বর্তমান মুর্শিদাবাদে সাগরদিঘিতেও দিব্যকের অভিযান হয়েছিল এবং সেই স্থানে একটি বিজয় স্তম্ভ প্রথিত হয়। রামপাল কর্তৃক সাম্রাজ্য পুনরুদ্ধারের পরে এটি ভেঙে ফেলা হয়েছিল।
ইতিহাস থেকে আরও জানা যায় দিবর বা ধীরব নামে পরিচিত এই বৃহৎ জলাশয় ও জলাশয়ের মাঝখানে অবস্থিত স্তম্ভটি একাদশ শতাব্দীর কৈবর্ত রাজা দিব্যক তার ভ্রাতা রুদ্রকের পুত্র প্রখ্যাত নৃপতি ভীমের কীর্তি হিসেবে পরিচিত। পাল রাজা দ্বিতীয় মহিপালের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরেন্দ্রভূমির অধিকাংশ অমত্ত পদচ্যুত সেনাপতি বরেন্দ্রভূমির ধীবর বংশোদ্ভূত কৃতি সন্তান দিব্যকের নেতৃত্বে পাল শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তীতে দ্বিতীয় মহিপালকে হত্যা করেন। পরে সর্বসম্মতিক্রমে দিব্যককে বরেন্দ্রভূমির অধিপতি নির্বাচন করা হয়। অল্পকাল পরে দিব্যক মৃত্যুবরণ করলে প্রথমে রুদ্রপুত্র ভীম সিংহাসনে আরোহণ করেন। তিনি একমাত্র কৈবর্ত বংশীয় রাজা যিনি প্রায় 25-30 বছর বরেন্দ্রভূমি শাসন করেন। এরপরে দ্বিতীয় মহিপালের ভ্রাতা রামপাল ভীমকে পরাজিত ও নিহত করে রাজ্য পুনরুদ্ধার করেন। তবে কোন কৃতি কৈবর্ত রাজা বিজয় স্তম্ভটি নির্মাণ করেছিলেন তা আজ অবধি সঠিকভাবে জানা যায়নি। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক স্যার আলেকজান্ডার ক্যানিংহ্যামের মতে একাংশ শতাব্দীর কৈবর্ত রাজা দিব্যকের ভ্রাতা রুদ্রকের পুত্র প্রখ্যাত নৃপতি ভীমের কৃত্তি এটি। ধারণা করা হয় তার শাসনামলে পাল বংশকে পরাজিত করে বিজয় অর্জনের স্মৃতিচিহ্ন হিসাবে দিঘির মাঝখানে এই জয়স্তম্ভ স্থাপন করা হয়। এটি একটি অখণ্ড পাথর কেটে তৈরি করা হয়েছে। স্তম্ভের 4টি কোণ থাকার পাশাপাশি এই বিরাট স্তম্ভের উপরিভাগে পরপর 3টি রেখা রয়েছে যা স্তম্ভটির সৌন্দর্য বৃদ্ধি করেছে। স্তম্ভটির শীর্ষে রয়েছে নান্দনিক কারুকার্য যা রাজার স্মৃতিকে আজও ধারণ করে রেখেছে। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে বরেন্দ্র অঞ্চলের বিশেষ ভূমিরূপ, যা দেখতে হলে আপনাকে বরেন্দ্র এলাকাতে ঘুরতেই হবে। দিঘির জলাশয় থেকে উপরের দিকে গ্যালারির মতো হয়ে উঠে যাওয়া ভূমি সত্যি অপরূপ। বর্ষাকালে দিবর দিঘি এলাকা এক ভিন্ন রূপ ধারণ করে। সে সময় এলাকা জুড়ে ধান চাষ করা হয়। উঁচু নিচু ঢেউ খেলানো ধান খেতে সবুজের সমারোহ দেখে আপনার প্রাণ ও চোখ দুটোই জুড়াবে। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক নিদর্শন দুটোই মন ভরিয়ে তুলবে সকল দর্শনার্থীর। তো আমরা ঘুরে এলাম আমাদের এই ঐতিহাসিক দিবর দিঘি থেকে। আপনারাও আসবেন, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, পর্যটন কেন্দ্র আছে। তো এখানে ঘুরে আপনারা খুবই আনন্দ করতে পারবেন। তো এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দিঘির পাড়ে অতিথি বিশ্রামাগার, মসজিদ, টয়লেট, টিউবওয়েল, একাধিক শেড স্থাপন ও ফুলের বাগান স্থাপন করা হয়। পর্যটক আকৃষ্ট করতে এখানে গড়ে তোলা হয়েছিল মিনি চিড়িয়াখানা। কালের বিবর্তনে ও পরিচর্যার অভাবে অনেক কিছুই হারিয়ে গেছে। ইতিমধ্যে প্রাচীন নিদর্শন সমৃদ্ধ এই দিঘিটি সারা দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। তবে এটিকে আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এখন পর্যন্ত নেওয়া হয়নি খুব বেশি উদ্যোগ। এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি সরকার যেন জায়গাটিকে আকর্ষণীয় করে গড়ে তুলতে যথাযথ উদ্যোগ গ্রহণ করে।
আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে।